ভগবান শ্রী রামচন্দ্রের নাম নিয়ে চলুন ঘুরে আসি রামেশ্বরম। চার ধামের এক ধাম, দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম রামনাথ স্বামী মন্দির এবং বিখ্যাত ধনুষ্কড়ি দেখার জন্য ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকেরা রামেশ্বরমে পৌঁছে যান। বাঙালিদের কাছে অতি জনপ্রিয় ভ্রমণ সার্কিট মাদুরাই রামেশ্বরম কন্যাকুমারী। আমি মাদুরাই ভ্রমণ সম্পূর্ণ করে রামেশ্বরম পৌঁছে গিয়েছিলাম। ভারতবর্ষের মন্দিরগুলোর মধ্যে দীর্ঘতম করিডর এই রামনাথ স্বামী মন্দিরেই অবস্থিত। রামনাথ স্বামী মন্দিরের ভিতরে আছে 22খানি কুণ্ড। মন্দিরের যাবতীয় তথ্য এবং এই কুণ্ডগুলোতে স্নানের নিয়ম কী আছে আজকের ভিডিওতে দেখাবো। রামেশ্বরম যারা জীবনে প্রথমবার যাবেন তারা ডে 1 ও ডে 2 কোন কোন জায়গাগুলো ঘুরে দেখবেন এবং বিকেলবেলায় সমুদ্রের অসাধারণ যে রূপ দেখেছিলাম তার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। আমি আগের পর্বে মাদুরাই থেকে রেলপথে রামানাথাপুরম পৌঁছানোর পরে সড়ক পথে রামেশ্বরম পৌঁছানোর ভিডিও আগে দেখিয়েছি। না দেখে থাকলে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। রামেশ্বরম ভ্রমণে গেলে শিবা বোট সার্ভিস নিতে ভুলবেন না। এখানে সমুদ্রের জলে ভেসে বেড়ানোর অভিজ্ঞতা এক অসাধারণ অভিজ্ঞতা। ডে 2তে আমি ধনুষ্কড়ি ভ্রমণে বেরিয়ে গিয়েছিলাম। সবথেকে কম সময়ে সবথেকে কম খরচে সুষ্ঠুভাবে আমি পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করেই বাস পথে ধনুষ্কড়ি ঘুরে এসেছিলাম। আমার বাসযাত্রার সম্পূর্ণ অভিজ্ঞতা আমি এখানে আপনাদের সাথে শেয়ার করব। আপনারাও পরিবার পরিজনকে সাথে নিয়ে এরকম এই বাস পথেই ধনুষ্কড়িটা স্বাচ্ছন্দ্যে ঘুরে আসতে পারেন। যাবতীয় খরচ তথ্য এবং রামেশ্বরমে গিয়ে আপনারা কোথায় থাকবেন, কোথায় খাওয়া দাওয়া করবেন আজকের ভিডিওতে জানতে পারবেন। রামেশ্বরমের বিভিন্ন জায়গাগুলোর ভিডিওর সাথে সাথে আমি আপনাদেরকে কাগজে আঁকা ম্যাপে বুঝিয়ে দেবো যে আপনারা কোন কোন জায়গাগুলো কোন কোন পয়েন্টগুলো কিভাবে ঘুরলে সুবিধা হবে। রামনাথ স্বামী মন্দিরের 4খানি গেটের তথ্য দেব। হর হর মহাদেব, হর হর মহাদেব। আলাদা আলাদাভাবে ডে 1 এবং ডে 2 রামেশ্বরম ভ্রমণে আপনাদের কত খরচ হবে তার তথ্য এই ভিডিওতে জানতে পারবেন। মাত্র 1980 টাকাতেই আপনাদের রামেশ্বরম ভ্রমণ খরচ সম্পূর্ণ হয়ে যাবে। রাস্তাঘাট না চেনা গ্রামের ছেলে পিন্টু চিত্রকরের ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম, ওয়েলকাম। চলুন রাস্তা চেনার গল্প এবং সবথেকে কম খরচে কম সময়ে রামেশ্বরম ভ্রমণের গল্প শুরু করা যাক। তামিলনাড়ু রাজ্য ভ্রমণে আমি চেন্নাই, মহাবলীপুরম, পন্ডিচেরি এগুলো সম্পূর্ণ করে চিদাম্বরম, নাগাপত্তিনম, কুম্ভকোণম, তাঞ্জোর, তিরুচিরাপল্লী ভ্রমণ সম্পূর্ণ করেছিলাম। তারপরে মাদুরাই থেকে পৌঁছে গিয়েছিলাম দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম রামেশ্বরম। রামেশ্বরম কিভাবে পৌঁছবেন? মাদুরাই থেকে রামেশ্বরম রেল ও সড়কপথ মিলিয়ে যাওয়া যায়। মাদুরাই থেকে রামেশ্বরম সরাসরি 173 কিলোমিটার রামেশ্বরম পৌঁছতে পারেন। এছাড়া চেন্নাই এগমোর থেকে রামানাথাপুরম হয়ে সড়ক পথে রামেশ্বরম পৌঁছানো যায়। বাঙালি পর্যটকদের কাছে অতি জনপ্রিয় একটি ভ্রমণ সার্কিট মাদুরাই রামেশ্বরম কন্যাকুমারী। মাদুরাইয়ে একদিন এক রাত্রি থেকে আপনারা সকালবেলায় 06651 মাদুরাই রামেশ্বরম এক্সপ্রেস স্পেশাল ধরে পৌঁছে যেতে পারেন রামানাথাপুরম। ভাড়া মাত্র 55 টাকা। সকালবেলায় মাদুরাই থেকে রামানাথাপুরম পর্যন্ত রেলপথের সৌন্দর্য এরকম। পম্বন রেল সেতু 2024-এর জানুয়ারিতেও চালু হয়নি, তাই মাদুরাই থেকে আপনাদেরকে রেলপথে রামানাথাপুরম পর্যন্ত পৌঁছতে হবে। তারপরে রামানাথাপুরম থেকে রামেশ্বরম বাস। মাদুরাই থেকে রামেশ্বরম এক্সপ্রেস স্পেশালের ট্রেনের ভাড়া 55 টাকা। ট্রেনের নম্বর 06651। সাধারণত 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছাড়ে। রামানাথাপুরম পৌঁছানোর পরে আপনারা স্টেশনে নেমে স্টেশনের সামনেই রামেশ্বরম যাওয়ার জন্য প্রতি 30 থেকে 45 মিনিট অন্তর বাস পেয়ে যাবেন। রামানাথাপুরম রেল স্টেশন থেকে রামেশ্বরম বাস স্ট্যান্ডের ডিস্টেন্স 54 কিলোমিটার। বাসের ফেয়ার 45 টাকা। রামানাথাপুরম রেল স্টেশন থেকে আমি পৌঁছে গিয়েছিলাম রামানাথাপুরম প্যালেস এবং প্যালেসের পিছন দিকেই রামানাথাপুরম রামকৃষ্ণ মিশন আশ্রম। স্বামী বিবেকানন্দ শিকাগো বিজয়ের পরে এখানে এসে পৌঁছেছিলেন। সেতুপতি রাজা ও স্বামী বিবেকানন্দর একটা দারুণ গল্প এখানে আছে। চ্যানেলে একটি ডিটেল ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। রামানাথাপুরম রামকৃষ্ণ মিশন আশ্রম দেখে নেওয়ার পরে আমি বাস স্ট্যান্ডে চলে আসি। রামানাথাপুরম ওল্ড বাস স্ট্যান্ড থেকে রামেশ্বরম যাওয়ার জন্য বাস ধরি। রামেশ্বরম যাওয়ার জন্য বাসে ভাড়া পড়েছিল 45 টাকা। ডিস্টেন্স 54 কিলোমিটার। আপনারা লক্ষ্য করুন পুরনো সেতুর পাশেই ওদিকে নূতন সেতু তৈরি হচ্ছে। আর আমি এই যে সড়ক সেতু দিয়ে যাচ্ছি এই সড়ক সেতুর নাম হলো ইন্দিরা সেতু, ইন্দিরা ব্রিজ। চলুন গুগল ম্যাপের মাধ্যমে এই জায়গার ভৌগোলিক অবস্থান একটু বুঝিয়ে দিই। রামানাথাপুরম থেকে রামেশ্বরমের সড়ক পথের দূরত্ব 54 কিলোমিটার।
ভারতীয় মূল ভূখণ্ডের দিকের অংশের নাম মণ্ডপম। মণ্ডপমের পর থেকেই আপনারা রেল সেতু এবং সড়ক সেতু দেখতে পাবেন। আমি সড়ক সেতু পার করে রামেশ্বরমের পথে যাচ্ছি। রামেশ্বরমে পৌঁছানোর পরে আপনারা পম্বনে এসে পৌঁছবেন। পম্বন থেকে পথ চলে গিয়েছে রামেশ্বরমের পথে। বাস স্ট্যান্ডের পথে যাচ্ছি, ভাড়া 10 টাকা। গুরুত্বপূর্ণ ভ্রমণ তথ্য, আমার সাথে লাগেজ কম ছিল বলেই আমি ওখানে নেমে যেতে পেরেছিলাম। ব্রিজটা আপনাদেরকে দেখালাম। এখন গন্তব্য রামেশ্বরম বাস স্ট্যান্ড। লাগেজ কম থাকার সুবিধা, আপনাদের সাথে লাগেজ যদি কম থাকে তাহলে আপনারা ব্রিজ থেকে নেমে সমুদ্র দেখে নিন, তারপরে আবার বাস বদল করে চলুন রামেশ্বরম বাস স্ট্যান্ড। রেল ব্রিজ দেখে সড়ক সেতু পার করে এই মুহূর্তে রামেশ্বরম বাস স্ট্যান্ডে এসে পৌঁছলাম। আপনারা চাইলে মাদুরাই থেকে সরাসরি বাসে রামেশ্বরম পৌঁছতে পারেন। ডিস্টেন্স 173 কিলোমিটার। বাস স্ট্যান্ডে পৌঁছানোর পরে আপনারা একটা অটো ভাড়া করে পৌঁছে যেতে পারেন মন্দিরের ওয়েস্ট গেটের সামনে। ওয়েস্ট গেটের সামনে আপনারা অনেক হোটেল পেয়ে যাবেন, এখান থেকে অটো ধরুন। পৌঁছানোর পরে ওদিকে সামনে গিয়ে বাম দিকে বাঁকলে আপনারা ভারত শাসন সংঘেও পৌঁছতে পারেন। রামেশ্বরমের বিখ্যাত রামনাথ স্বামী মন্দিরে তো আপনাদেরকে নিয়ে যাব, তার আগে আপনাদেরকে চলুন বুঝিয়ে দিই রামেশ্বরমে পৌঁছে আপনারা কোথায় থাকবেন। রামেশ্বরমে থাকার জন্য বিভিন্ন মানের হোটেল আপনারা পেয়ে যাবেন, সেই সম্বন্ধীয় একটি ভিডিও আমার চ্যানেলে আগামী সময়ে আসবে, তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। রামেশ্বরমে কোথায় থাকবেন, 16টা বেদরাদেরকে এখানে থাকতে দিতে ওনারা চান না। ভারত শাসন সংঘর ভিডিও আমি আগে বানিয়ে দিয়েছি, না দেখে থাকলে লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন। এছাড়া রামেশ্বরমের গোস্বামী মঠ, শ্রীরাম রেসিডেন্সি, রামেশ্বরম হোটেল সুপ্রিম, এই সমস্ত হোটেলগুলোর ভিডিও আমি একসাথে আপনাদেরকে বানিয়ে দেব। এখানে আপনাদেরকে জানাতে চাই ওয়েস্ট গেটের সামনে অজস্র হোটেল আছে, ওখানে থাকলে সুবিধা এটাই আপনারা সকাল সন্ধ্যা মন্দিরে যেতে পারবেন। এছাড়া পরের দিন সকালবেলায় ধনুষকোটি যাওয়ার জন্য পাবলিক বাসটাও ধরতে সুবিধা হবে। আপনারা চাইলে ওয়েস্ট গেট এছাড়া আরও অন্যান্য যে গেটগুলো আছে তার সামনেও থাকতে পারেন। তো চলুন আমি আপনাদেরকে এখন মন্দিরের সামনে নিয়ে যাই। যারা জীবনে প্রথমবার রামেশ্বরমে পৌঁছবেন, রামেশ্বরম বাস স্ট্যান্ড বা রামেশ্বরম রেল স্টেশনের দিক থেকে আপনারা যখন পৌঁছবেন সরাসরি এই পশ্চিম দিকের গোপুরমের সামনে গিয়ে পৌঁছবেন, এটা হলো ওয়েস্ট গেট। চলুন রাস্তাটা বুঝিয়ে দিই। রামেশ্বরম বাস স্ট্যান্ডে নামবেন। রামেশ্বরম বাস স্ট্যান্ডে নামলে আপনারা ওদিক থেকে আসছেন, ওদিকে ভারত শাসন সংঘকে বাম হাতে ছেড়ে আপনারা যখন এগিয়ে আসবেন তখন এখানে পাবেন শ্রীরাম রেসিডেন্সি। আমি নিজে এখানে ছিলাম। শ্রীরাম রেসিডেন্সিকে ডান হাতে রেখে আরও ওদিকে এগোলে আপনারা ওয়েস্ট গেটটা পাবেন, মন্দিরের ওয়েস্ট গেটটা পেয়ে যাবেন। বাস স্ট্যান্ড থেকে শ্রীরাম রেসিডেন্সি এই হোটেলের দূরত্ব মাত্র 1.3 কিলোমিটার, আর ওদিকে আরও 700 মিটার গেলে পৌঁছে যাব ওয়েস্ট গেট। অর্থাৎ বাস স্ট্যান্ড থেকে ওয়েস্ট গেটের ডিস্টেন্স মাত্র 2 কিলোমিটার। আপনারা শ্রীরাম রেসিডেন্সিতে থাকতে পারেন, আমি নিজে এখানে ছিলাম। শ্রীরাম রেসিডেন্সি হোটেলটা পার করে আমি এগিয়ে এসেছি। আপনাদেরকে ফিজিক্যালি সব কিছু দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা প্রথমবার গেলে আপনাদের কোনো অসুবিধা না হয়। এটা হলো পুলিশ স্টেশন। পুলিশ স্টেশনকে ডান হাতে রেখে সোজা আরও এগোতে হবে। সামনে আর মাত্র 500 মিটার হাঁটলেই মন্দির। খাতা কলমে নোট করে নিন। এই টেম্পল পুলিশ স্টেশনকে ডান হাতে রাখার পরে সামনে বাম হাতে হোটেল অক্ষয়, ওখানে হোটেল সুপ্রিম এবং আরও আরেকটি হোটেল, আর সোজা আরেকটু এগিয়ে গেলেই মন্দির। পুলিশ স্টেশন ও তিনখানি হোটেলের কথা যে বললাম, পুলিশ স্টেশন পার করে আসার পরে এটা একটা গুরুত্বপূর্ণ মোড়। সোজা ওদিকে গেলে মন্দির, আর ডান দিকে এই যে রাস্তাটা দেখছেন এই রাস্তাটা রামেশ্বরম রেল স্টেশন এবং ধনুষকোটির দিকে চলে গিয়েছে। রামেশ্বরম বাস স্ট্যান্ডের দিক থেকে আপনারা মাত্র 100 টাকাতেই অটো ভাড়াতে রিজার্ভ অটোতে এই মোড়ে এসে পৌঁছতে পারেন। ডান দিকের রাস্তাটা ওদিকে রামেশ্বরম রেল স্টেশন ধনুষকোটির দিকে যাচ্ছে। গুগল ম্যাপের মাধ্যমেও বুঝিয়ে দেব, সামনে ওখানে ওয়েস্ট গেট। আর গুরুত্বপূর্ণ তথ্য, বাস স্ট্যান্ডের ওদিকে আপনারা যখন যাবেন তখন লক্ষণ তীর্থম, সীতা তীর্থম এগুলোও দেখে নিতে পারেন। আর ওদিকেই বাঙালির প্রিয় ভারত শাসন সংঘ অবস্থিত। ভারত শাসন সংঘ, গোস্বামী মঠ, শ্রীরাম রেসিডেন্সি বা যেখানেই থাকুন না কেন আপনারা মাত্র 100 টাকা অটো ভাড়াতেই সামনে ওখানে মন্দিরে পৌঁছে যাবেন। মন্দিরের একদম সামনে থাকতে চাইলে আপনারা এই হোটেল শ্রী শ্রাবণা ভবনে থাকতে পারেন। এখানে উপরে থাকা যায় এবং নিচে এখানে রেস্টুরেন্টে দারুণ খাওয়া দাওয়া করা যায়। আর এই হলো ওয়েস্ট গেট, পশ্চিম দিকের গোপুরম। এরকম মোট 4খানি গোপুরম আছে।
রামেশ্বরম বেড়ানোর প্ল্যানটা কিভাবে করবেন? চেন্নাই কিংবা মাদুরাই যেখান থেকেই হোক আপনারা বেলা দুপুরের মধ্যে রামেশ্বরম পৌঁছে যাচ্ছেন। যাওয়ার পথে পম্বন রেল সেতু এবং ইন্দিরা গান্ধী সেতুটা আপনাদের দেখা হয়ে গেছে। ভারত সেবাশ্রম সংঘ বা অন্য যে কোনো হোটেলে চেক ইনের পরে আপনারা ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ুন। যেহেতু মন্দির দুপুর 1টা থেকে 3টে পর্যন্ত বন্ধ থাকে, আপনারা বিকেলবেলায় এই নৌকা বিহারটা করে নিন। নৌকা বিহার করে নেওয়ার পরে আপনারা সন্ধ্যাবেলায় অগ্নিতীর্থমে একবার স্নান করতে পারেন, তারপরে মন্দিরের ভিতরে প্রবেশ করবেন। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মন্দির রামনাথ স্বামী মন্দিরটা আমি নৌকা বিহার দেখানোর পরে আপনাদেরকে বোঝাচ্ছি। আর ডে 2টা রাখুন ধনুষ্কড়ির জন্য। বেনারস ভ্রমণে গিয়ে আপনারা যেমন গঙ্গার পাড় থেকেই কাশী করিডর বা কাশী বিশ্বনাথের মন্দিরের অংশ দেখতে পান, ঠিক সেরকমই এখানে এই নৌকা বিহার করতে করতেই আপনারা রামনাথ স্বামী মন্দির দেখতে পাবেন। আমি মন্দিরে পৌঁছানোর রাস্তাটা একটু পরেই দেখাবো। এখন চলুন এই যে বোট রাইডটা আমি করছি এর সম্বন্ধে তথ্য আপনাদেরকে বিস্তারিতভাবে দিই। আপনারা রামেশ্বরমে হোটেলে চেক ইনের পরে অবশ্যই এই বোট রাইডটা করতে চলে আসবেন। আপনাদের মাদুরাই হোক বা চেন্নাই যেখান থেকেই হোক আপনাদের সমস্ত যাত্রাপথের ক্লান্তি এই বোট রাইডটা করলে আপনাদের সেই যাত্রাপথের ক্লান্তি দূর হয়ে যাবে। অগ্নিতীর্থমের এখানে এসে আপনারা এই শিবা বোট রাইডটা অবশ্যই করবেন। এটা সকাল 6টা থেকে শুরু হয়ে যায় এবং বিকেল 5টা 30-এ লাস্ট রাইড। আমি এখানে 5টা 25 এসে পৌঁছলাম। এই হচ্ছে সমস্ত তথ্যগুলো। অবস্থানটা বুঝিয়ে দিই। ওদিকে মন্দির অগ্নিতীর্থমের ওখান থেকে আপনারা হেঁটে হেঁটে এলেই সমুদ্রের তীরে আপনারা এখানে এসে পৌঁছবেন। এই হলো কাউন্টার। 100 টাকা টিকিট কেটে নিয়েছি। এই বোটে এখন যাত্রা হবে। আর ওখানে রামেশ্বরমের বিখ্যাত রামনাথ স্বামী মন্দির। আমার ভ্রমণ পরামর্শ এটাই, আপনারা যখন এই বোট রাইডটা করবেন তখন ভর দুপুরবেলায় এই রাইডের মজা পাবেন না। তাই এটা যেহেতু 5:30টার সময় লাস্ট টাইম, তাই আপনারা মোটামুটি 4টা, 4:30, 5টা এরকম সময় এই বোট রাইডটা পারলে করবেন। আমার বোট যখন ছাড়ছিল তখন আমি বিভিন্ন রাজ্যের ভাষাভাষী মানুষের কথা শুনতে পাচ্ছিলাম। এই যেন ভারতবাসীদের কাছে এক মিলন ক্ষেত্র। আমার তোলা ছবিগুলো এবং ছোট ছোট ক্লিপিংস ভিডিওগুলো দেখার জন্য আপনারা আমাকে ইনস্টাগ্রামে এবং আমার ফেসবুক পেজটিকে ফলো করতে পারেন। 2024-এ ভারতবর্ষের যে কোনো জায়গাতে বেড়াতে চাইলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। প্রায় 12-15 মিনিট রাইড করার পরে আমরা এখন যে জায়গায় এসে পৌঁছেছি এখানে জেলে ভাইদের নৌকা আমরা দেখতে পাচ্ছি। রামেশ্বরমে অনেক মুসলিম জেলে ভাইয়ের বসবাস। রামেশ্বরমের এক বিশাল সংখ্যক মানুষের রুজি রোজগার এই শিল্পের সাথে যুক্ত। 2021-এ এসেও এরকম বোট রাইড করেছিলাম। অসাধারণ এই অভিজ্ঞতা। আপনাদের আমার উপস্থাপনা কেমন লাগছে অবশ্যই মন্তব্য করে জানাতে ভুলবেন না। অসাধারণ এক নৌকা যাত্রা। মাত্র 100 টাকার মধ্যেই এই যে অভিজ্ঞতাটা অর্জন করছি, এক মন ভালো করা অভিজ্ঞতা। এরপরে আস্তে আস্তে ফেরার পালা। রামনাথ স্বামী মন্দিরের পূর্ব দিকের যে গোপুরমটি আছে তা দেখা যাচ্ছে। আমি একটু পরেই আপনাদেরকে মন্দিরের যে 4খানি গোপুরম আছে চারিদিকটা ভালোভাবে ঘুরিয়ে দেখাবো। তারপরে সমুদ্রের পাড়টা ঘুরে সন্ধ্যাবেলার দৃশ্যও দেখাবো। 30 মিনিটের এই বোট যাত্রা 5টা 32 শুরু হয়েছিল, 6টা 2 এটা শেষ হলো। 30 মিনিট। রামনাথ স্বামী মন্দিরের 4খানি গোপুরম আছে। চলুন আমি 4টে গেটই আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। এটা ওয়েস্টার্ন গেট, আর ইস্টার্ন গেটের দিকে আছে সমুদ্র এবং অগ্নিতীর্থম। রামেশ্বরম বাস স্ট্যান্ডের দিক থেকে হেঁটে এলে, রেল স্টেশনের দিক থেকে এলে এখানে ডান হাতে শ্রাবণ ভবন দেখতে পাবেন। এখানে থাকতেও পারেন। এগিয়ে গেলেই আপনারা ওয়েস্টার্ন গেটটা দেখতে পাবেন। এখানে পৌঁছানোর পরে আপনারা ডান দিকে যাবেন না, আপনারা বাম দিকে চলুন। ওয়েস্টার্ন গেটের দৃশ্য এরকম। দুপুর 1টা থেকে 3টে পর্যন্ত মন্দির বন্ধ থাকে, তাই আপনারা এই সময়টা এড়িয়ে মন্দির দর্শনের জন্য আসবেন। পশ্চিম গেটটা দেখালাম। চলুন এরপরে ওদিকে গিয়ে নর্থ গেটটার দিকে যাব। ওদিকে ওয়েস্ট টাওয়ার পার করে আমি চলে এসেছি। এখানে আসার পরে আমি রামকৃষ্ণ মঠ দেখতে পেলাম, যদিও এখানে থাকার কোনো ব্যবস্থা নেই। এখানে একটা স্কুল পরিচালিত হয় রামকৃষ্ণ মঠ দ্বারা। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় রামকৃষ্ণ মিশন এইভাবেই সামাজিক কর্মকাণ্ড করে চলেছে। এই মুহূর্তে নর্থ টাওয়ারের সামনে পৌঁছে গিয়েছি। এখানে একটা গল্প আছে।
রামেশ্বরমের এই রামনাথ স্বামী মন্দিরের ভিতরে 22খানা পবিত্র জলকুণ্ড আছে। ভগবান শ্রী রামচন্দ্রের 22খানা তীরের সাথে 22খানা কুণ্ড। 22খানা কুয়ো থেকে জল সংগ্রহ করে আপনারা এখানে স্নান করবেন। স্নানের জন্য আপনাদেরকে 25 টাকা ব্যয় করতে হবে। লকার রুমে আমার ব্যাগটা জমা রাখলাম 9 নম্বর একটা বক্সের মধ্যে। তারপরে আমাকে চাবি দিয়ে দেওয়া হলো। আমি 25 টাকা নিয়ে ভিতরে গেলাম। 25 টাকা নিয়ে আপনারা অবশ্যই ভিতরে যাবেন, না হলে আপনাদেরকে স্নান করার অনুমতি দেওয়া হবে না। ওখানে আপনারা টিকিটটা কাটবেন। টিকিট কাটার পরে আপনারা নিজস্ব কোনো বালতিতে জল তুলতে পারবেন না। এক একটা কুয়োর সামনে আপনারা দাঁড়াবেন। ওখানকার এক একটা কুয়োর পাশে এক একজন দল আছে, তো তাদের মধ্যে থেকে একজন করে আসবেন। সেই কুয়ো থেকে ছোট্ট একটা বালতিতে জল তুলে আনবে। সেই বালতির জল আপনারা মনে করুন 4 জন বা 5 জন পরপর দাঁড়ালেন, তখন আপনার মাথায় একটুখানি, অন্য কারো মাথায় একটুখানি, এইভাবে আপনারা টোটাল 1 2 3 4 করে মন্দিরের ভেতরে 22খানা জায়গাতে আপনারা স্নান করবেন। আপনারা 22খানাতে স্নান করবেন। এক একটার এক এক রকমের নাম আছে। তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে 19, 20, 21 এবং 22। 19 নম্বরটা হলো গয়া, 20 নম্বরটা হলো যমুনা এবং 21 নম্বরটা হলো গঙ্গা। 19, 20, 21 হলে আপনাদের কুয়োতে স্নানটা সম্পূর্ণ হবে। তারপরে 22 নম্বর জায়গাতে আসবেন। 22 নম্বর জায়গাতে আর কুয়ো নেই, সেখানে একটু জল মতন বেরিয়ে আসছে। সেই জলটা আপনাদের মাথায় একটুখানি টাচ করে দেওয়া হবে। জায়গাতে যে জলটা আছে সেই জলে নাকি স্নান করেছিলেন কৃষ্ণ তার মামা কংসকে হত্যা করার পরে সেই পাপ থেকে মুক্তি লাভের জন্য নাকি 22 নম্বর ওই জায়গাতে ওই কুণ্ডে স্নান করেছিলেন। এইভাবে আপনাদের টোটাল 22খানা জায়গাতে স্নান সম্পূর্ণ হবে। ভিতরে আপনাদের জামা কাপড় চেঞ্জের জন্য জায়গা আছে, তবে আমি আর চেঞ্জ করিনি। আমার হাতে প্লাস্টিকের মধ্যে বারমুড়াটা ছিল, আমি বারমুড়াটা নিয়ে এখানে আমার ব্যাগটা নেব আর বারমুড়াটা এখানেই করে নেব, কারণ আমার গামছাটা প্রায় শুকনো হয়ে গেছে। নর্থ গেটে স্নান করে নেওয়ার পরে এখন এই মুহূর্তে আমি ইস্ট গেটের সামনে চলে এসেছি। আর এই ইস্ট গেট থেকেই আপনারা সমুদ্রের তীরে অর্থাৎ অগ্নিতীর্থমের দিকে যেতে পারবেন। এই মুহূর্তে মুখ্য দুয়ার অর্থাৎ ইস্টার্ন টাওয়ারের সামনে এসে পৌঁছেছি। এই মন্দিরের ভিতরেই ভারতবর্ষের সবথেকে বড় করিডর আছে। আমি একটু পরে আপনাদেরকে করিডর এবং মন্দিরের ইতিহাসও শোনাবো। তার আগে চলুন এই ইস্টার্ন টাওয়ারের উল্টো দিকেই অবস্থিত যে পথটি চলে গিয়েছে ওখানে অগ্নিতীর্থমের দিকে অর্থাৎ সমুদ্রের তীরের দিকে, সেদিকটাতে নিয়ে যাই। রামেশ্বরম ভ্রমণে যে সমস্ত পর্যটক ও দর্শনার্থীরা আসেন তারা সবাই সমুদ্রে অর্থাৎ এই অগ্নিতীর্থমে স্নান করতে চলে যান। ওই হলো ইস্টার্ন টাওয়ার। ইস্টার্ন টাওয়ারের ঠিক মুখোমুখি এই রাস্তাটা দেখুন লেখা আছে ওয়ে টু অগ্নিতীর্থম। কথিত আছে ভগবান অগ্নিদেব তার পাপগুলোকে ধোয়ার জন্য এখানে ভগবান শিবের আরাধনা করেছিলেন এবং এই সমুদ্রে স্নান করেছিলেন। তারপরে এই জায়গার নাম হয় অগ্নিতীর্থম। অগ্নিতীর্থমে পৌঁছানোর পরেই আপনারা সমুদ্রের সুবিস্তৃত রূপ দেখতে পাবেন। এটা মান্নার উপসাগরের অংশ। এই জায়গাতে ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগর মিলিত হয়েছে। ইস্ট গেট থেকে আপনারা হেঁটে আসবেন। সন্ধ্যাবেলা এখানে অগ্নিতীর্থমে স্নান করতে পারেন। এছাড়া আপনারা সকালবেলাতেও স্নান করতে পারেন। আমি কালকে সকালবেলায় স্নান করব। আর এই অগ্নিতীর্থমের উল্টো দিকেই এখানে সামনে আছে বাসের স্টপেজ, বাস স্ট্যান্ড, ছোট্ট একটা বাসের জায়গা, যেখান থেকে সকালবেলায় বাস ছাড়বে। আমি সকাল 6:30-এর প্রথম যে বাসটা আছে ধনুষকোটি, এখান থেকে বাস ধরে পৌঁছে যাব। আপনারা ইস্ট গেটের সামনে এখান থেকে বাস ধরে পৌঁছতে পারেন ধনুষকোটি। সকাল 6:30 থেকে বিকেল 4টে পর্যন্ত বাস যাতায়াত করে, প্রত্যেক আধ ঘন্টা অন্তর অন্তর। আমি কালকে সকালবেলায় আপনাদেরকে আমার বাস যাত্রার অভিজ্ঞতাটা দেখাবো। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটক এবং দর্শনার্থীরা এখানে দেখুন অগ্নিতীর্থমে সন্ধ্যাবেলাতেই স্নান করছেন। অগ্নিতীর্থমের আমি সান্ধ্যকালীন দৃশ্যতেও দেখালাম। আর ওদিকে আছে শিবা বোট রাইডের অফিসটা। আমি ওখান থেকে বোট রাইড ওদিকটাতে করেছিলাম ওদিকে। আর আমি বিকেলবেলায় ওদিকটাতে গিয়েছিলাম। চলুন বিকেলের রূপটা আপনাদেরকে দেখিয়ে দিই। রামানাথ স্বামী মন্দির পার করে এই বোটিংয়ের পয়েন্টটা পার করার পরে আপনারা সমুদ্রের পাড় বরাবর বিকেলবেলায় বা সন্ধ্যাবেলায় যখন হেঁটে হেঁটে আসবেন আপনাদের দারুণ একটা সময় কাটবে। অগ্নিতীর্থম পার করে আপনারা শিবা বোটিং রাইড যে এরিয়াটা আছে, শিবা বোটিং এরিয়াকে পার করার পরেই এখানে বাঁধানো রাস্তা পেয়ে যাবেন। সমুদ্রের পাড় বরাবর আপনারা আস্তে আস্তে এগিয়ে গেলে দুটো ভালো প্রপার্টিও দেখতে পাবেন। রামেশ্বরমে মিডিয়াম বাজেটের হোটেলও আছে। এছাড়া আপনারা যদি সমুদ্রের একদম তীরে থাকতে চান তাহলে একটু আগে যে দেখালাম ওই হোটেল ফরচুনেও আপনারা থাকতে পারেন। ফরচুন থেকে আপনারা সমুদ্রের অসাধারণ ভিউ পেয়ে যাবেন। ওই হলো হোটেল ফরচুনের বিল্ডিং। ফরচুনে আপনারা 2500 টাকা 3000 টাকার
রুম পেয়ে যাবেন। এখানে এক্সিকিউটিভ রুমের ভাড়া 2500 টাকা, ডিলাক্স রুমের ভাড়া 3000 টাকা। আমি ওনাদের যে ট্যারিফ চার্টটা যেটা আছে আর যে অফিসিয়াল যে কার্ড আছে আমি ওটা অফিস থেকে সংগ্রহ করে নিয়ে এলাম। হোটেল ফরচুনের যে কন্ট্যাক্ট নম্বর আছে এবং অফিসিয়াল ওয়েবসাইট আছে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। এই রাস্তাটা ওদিকে অগ্নিতীর্থম মন্দিরের দিকে চলে যাচ্ছে, আর হোটেল থেকে বেরিয়ে এলেই আপনারা সমুদ্রকে এইভাবে দেখতে পাবেন। আমি আগেও দুবার রামেশ্বরমে এসেছি, তখন এই দিকটাতে আসা হয়নি। আপনাদেরকে পরামর্শ দেব আপনারা বিকেলবেলায় এই দিকটাতে অবশ্যই আসবেন। এদিকে আসার পরে প্রায় শেষ প্রান্তে এসে পৌঁছানোর পরে আপনারা আরও আরেকটি দারুণ প্রপার্টি পেয়ে যাবেন। এর নাম হলো 7 হিলস পম্বন আইল্যান্ড রিসর্ট। আমি নিজে রামেশ্বরম পুলিশ স্টেশনের সামনে একটি মিডিয়াম বাজেটের হোটেলে ছিলাম। আপনাদের বাজেট পারমিট করলে আপনারা এই এলাকাতে থাকতে পারেন। 7 হিলস পম্বন আইল্যান্ড রিসর্টের এই হলো সান্ধ্যকালীন রূপটা। আপনারা যারা দারুণ সুন্দর একটা লাক্সারি রিসর্টের সন্ধান করছেন তারা এখানে উঠতে পারেন। যাই হোক, বিকেলবেলাটা আমি এই জায়গাগুলো ঘুরে চলুন এখন মন্দিরের সামনে আপনাদেরকে নিয়ে যাই, সান্ধ্যকালীন দৃশ্যটা দেখাবো এবং মন্দিরের ইতিহাস আপনাদেরকে শোনাবো। এই 7 হিলস পম্বন আইল্যান্ড রিসর্টের কার্ডটা আমি ওখান থেকে সংগ্রহ করে নিয়ে এসেছিলাম, আপনাদেরকে এখানে উল্লেখ করে দিলাম। এছাড়া নম্বর আমি ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টেও দিয়ে দিলাম। ভারতবর্ষে 12খানা জ্যোতির্লিঙ্গ আছে। ভগবান শিব এবং মাতা পার্বতীকে এখানে একসাথে নিয়ে যাওয়া হচ্ছে। করিডরটার নাম হলো থার্ড করিডর। পৃথিবীর দীর্ঘতম করিডর হলো এটা। কোনো মন্দিরের ভিতরে এত বড় করিডর আপনারা দেখেননি। রামেশ্বরম মন্দিরের ভিতরে আছি। দীর্ঘতম এই করিডরের লেংথ 3850 ফিট। 12 শতকে এখানে ছোট্ট একটা মন্দির ছিল। পরবর্তী সময়ে রামানাথাপুরমের সেতুপতি রাজারা এখানে কংক্রিটের মন্দির নির্মাণ করেছিলেন। বর্তমানে এই যে কাঠামো আপনারা দেখছেন এটা 17 শতকে সম্পূর্ণ হয়েছে। ভগবান শ্রী রামচন্দ্র মাতা সীতাকে উদ্ধারের জন্য লঙ্কায় গিয়েছিলেন। তারপরে তিনি রাবণকে হত্যা করেন। রাবণ যেহেতু ব্রাহ্মণ ছিলেন তাই ব্রাহ্মণ হত্যার পাপকে ধোয়ার জন্য ভগবান শ্রী রামচন্দ্র ভগবান শিবের আরাধনা করতে চেয়েছিলেন। তখন এখানে কোনো শিবলিঙ্গ উনি পাননি। সেই সময় হনুমানজিকে পাঠানো হয় কৈলাস পর্বতে। তিনি শিবলিঙ্গ সংগ্রহের জন্য চলে যান। হনুমানজির আসতে দেরি হওয়ার কারণে সীতামাতা এখানকার যে সমুদ্র আছে সেই সমুদ্রর পাড় থেকে বালি নিয়েই এখানে একটি লিঙ্গ নির্মাণ করেছিলেন। সেই লিঙ্গর নাম হয় রামালিঙ্গম। পরবর্তী সময়ে কৈলাস পর্বত থেকে হনুমানজির আনা লিঙ্গর নাম হয় বিশ্বলিঙ্গম। আজও এই মন্দিরে যারা পুজো দিতে আসেন প্রথমে বিশ্বলিঙ্গমের দর্শন করেন, তারপরে রামালিঙ্গমের দর্শন করেন। মন্দিরের ভিতরে দুপুর 1টা থেকে 3টে পর্যন্ত দর্শন বন্ধ থাকে। আমার সন্ধ্যাবেলায় রামনাথ স্বামী দর্শন সম্পূর্ণ হলো। এই হলো সাউথ টাওয়ার। আমি শ্রীরাম রেসিডেন্সিতে উঠেছিলাম। চলুন হোটেলে ফেরা যাক, আগামীকাল ধনুষকোটি বেরোবো। রামেশ্বরম বেড়ানোর প্ল্যানটা আপনারা টুকে নিতে পারেন বা এটার স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। আমি প্রথম দিন পম্বন রেল সেতু, রামেশ্বরম মন্দিরের সামনে বোট রাইড, সন্ধ্যাবেলায় সমুদ্রের তীর, অগ্নিতীর্থমটা আপনাদেরকে দেখালাম। সন্ধ্যাবেলাতে স্নানটাও সেরে নিতে পারেন। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম রামনাথ স্বামী মন্দিরটা আমি সন্ধ্যাবেলাতে দেখে নিয়েছিলাম। পরের দিন ডে 2তে আপনারা সকালবেলায় আরও আরেকবার মন্দির দর্শন করতে পারেন। শ্রীরাম রেসিডেন্সিতে আমার থাকার অভিজ্ঞতা বেশ ভালোই হলো। তো এখন এখান থেকে আমি সকালবেলায় বেরিয়ে যাবো ধনুষকোটি। ডে 2তে আপনারা সকালবেলায় আরও আরেকবার মন্দির দর্শন করে নিতে পারেন। তারপরে অটো রিজার্ভ করে যেতে পারেন, তবে অটোতে আমি যাইনি। আমি যেহেতু সোলো ট্রাভেলার তাই লোকাল বাস, পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করে আমি ধনুষকোটি, লাস্ট পয়েন্ট এবং বিভীষণের মন্দির দেখতে গিয়েছিলাম। তারপরে প্রয়াত রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের বাড়িটা দেখেছিলাম। তারপরে আপনারা দুপুরবেলার দিকে দেখে নেবেন সীতা তীর্থম, লক্ষণ তীর্থম এবং অন্যান্য মন্দিরগুলো। এই সমস্তগুলো দেখা হয়ে যাওয়ার পরেও আপনারা আরও আরেকবার নর্থ টাওয়ারে 22টা কুণ্ডতে স্নান করতে পারেন। তারপরে বিকেলবেলায় রামানাথাপুরমে ফিরে যেতে হবে। সন্ধ্যাবেলায় ট্রেন ধরতে হবে কন্যাকুমারী যাওয়ার জন্য।
আপনারা যেখানেই স্টে করুন না কেন সকাল সকাল চলে আসুন অগ্নিতীর্থমে। সমুদ্রের তীরে এসে অগ্নিতীর্থম থেকে দাঁড়িয়ে আপনারা অসাধারণ সূর্যোদয়ের দৃশ্য দেখে নিতে পারেন। আর এখানেই আছে অগ্নিতীর্থম বাস স্টপ। এই অগ্নিতীর্থম বাস স্টপটা আপনারা গুগল ম্যাপে দিলে গুগল ম্যাপ লোকেশনে সার্চ করলেই পেয়ে যাবেন। এখান থেকে পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করে আপনারা ধনুষকোটি যেতে পারেন। দলে যদি 4-5 জন থাকেন সেক্ষেত্রে আপনারা 4 চাকা গাড়ি বা অটো রিজার্ভ করেও যেতে পারেন। আমি ভিডিও শুরুতে যে কথা বলছিলাম, রামেশ্বরম মন্দিরের সামনে, রামনাথ স্বামী মন্দিরের সামনে থাকলে আপনারা অগ্নিতীর্থমটাও সামনে পাবেন এবং এই যে অগ্নিতীর্থম বাস স্টপটা এটাও সামনে পাবেন। এটা হলো মন্দিরের সামনে থাকার সুবিধা। সেই দেখুন সানরাইজ ভিউ পয়েন্টও গুগল ম্যাপে দেখাচ্ছে। চলুন এরপরে ধনুষকোটি বাসের তথ্য দিই। অটো ভাড়া করে আসতে পারেন ফ্যামিলি নিয়ে থাকলে, তবে আমি একা সোলো ট্রাভেলার। অগ্নিতীর্থম বাস স্ট্যান্ড থেকে ধনুষকোটির লাস্ট পয়েন্ট পর্যন্ত আপনাদের বাসে ভাড়া পড়বে মাত্র 30 টাকা। অগ্নিতীর্থম বাস স্ট্যান্ড ওটাই স্টার্টিং পয়েন্ট, ওখান থেকে চাপলে আপনাদের বাসে সিট পেতেও অসুবিধা হবে না। ছোটবেলায় ভূগোল বইয়ে পক প্রণালী, মান্নার উপসাগরের কথা পড়েছিলাম। এখন ধনুষকোটি অর্থাৎ ওই মান্নার উপসাগরের অংশের দিকে যেতে যেতে এই ছোট্ট স্কুল শিশুদেরকে দেখে বেশ ভালো লাগলো। দিদিমণিদের আমার নমস্কার ও প্রণাম, ওনারা এই স্কুল পরিচালনা করেন। ভারত সরকার এখানে ন্যাশনাল হাইওয়ে তৈরি করেছেন। অগ্নিতীর্থম বাস স্ট্যান্ড থেকে সামনে আপনারা ওই যে বাম হাতে লাল সাদা রঙের লাইট হাউসটা দেখছেন, এই লাইট হাউসের ডিস্টেন্স 21 কিলোমিটার। এটাই হলো সেই অভিশপ্ত ধ্বংসপ্রাপ্ত ধনুষকোটি গ্রাম। রামেশ্বরম আসার সময় আপনারা যে পম্বন রেল সেতু তৈরি হওয়ার কাজ দেখেছিলেন, এই পম্বন রেল সেতু দিয়ে 1914 সালে ট্রেন চলাচল শুরু হয়েছিল। ব্রিটিশ আমলে 1914 সালের 24শে ফেব্রুয়ারি চেন্নাই এগমোর থেকে সরাসরি এই পম্বন রেল সেতু পার করে রামেশ্বরম পার হয়ে ট্রেন পৌঁছে যেত এই অভিশপ্ত গ্রাম ধনুষকোটিতে। যে ধনুষকোটিতে আমরা বাস পথে এলাম, এই ধনুষকোটিতে একসময় রেল সার্ভিসও এসে পৌঁছেছিল। 1964 সাইক্লোনে ধনুষকোটি রেলপথ ধ্বংসপ্রাপ্ত হয়। লাইট হাউস ধনুষকোটি গ্রামকে পার করে আপনাদেরকে একদম শেষ পয়েন্টে পৌঁছতে হবে। বাস একদম লাস্ট পয়েন্টেই আমাদেরকে নিয়ে যাচ্ছে। লাস্ট পয়েন্টটার নাম হলো আরিচাল মোনাই। আপনারা যখন আরিচাল মোনাই অর্থাৎ শেষ পয়েন্টের দিকে এগিয়ে থাকবেন তখন ডায়ে বাঁয়ে অসাধারণ সুন্দর দৃশ্য দেখতে পাবেন। আমার তোলা ছবি এবং ছোট্ট ছোট্ট ক্লিপিংস ভিডিওগুলো দেখার জন্য আপনারা আমাকে ইনস্টাগ্রামে এবং আমার ফেসবুক পেজটিকে ফলো করতে পারেন। আমি পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করেছিলাম, আপনারা চাইলে 4 চাকা গাড়ি ভাড়া করেও এই পথে আসতে পারেন। আপনারা যদি পরিবার পরিজন নিয়ে প্রায় 7-8 জন 9 জন মিলে আসেন সেক্ষেত্রে আপনারা গাড়ি ভাড়া করতে পারেন এবং 4-5 জন হলে আপনারা একটা অটো রিজার্ভ করতে পারেন। অটো রিজার্ভ এবং গাড়ি ভাড়া সম্বন্ধীয় তথ্য আমি এই ভিডিওর নিচে অর্থাৎ ডেসক্রিপশন বক্সে লিখে দিলাম। এই মুহূর্তে আমরা আরিচাল মোনাইয়ের একদম সামনাসামনি জায়গায় পৌঁছে গিয়েছি। যারা বাইক চালাতে ভালোবাসো তারা এখানে বাইক নিয়েও পৌঁছে যেতে পারো। বহু অ্যাডভেঞ্চার প্রিয় মানুষরা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে বাইক নিয়ে এই জায়গাতে পৌঁছে যায়। কোনো সময় এখানে বাস থেকে নামবো, এখানকার ড্রাইভার এবং কন্ডাক্টরের কাছে জিজ্ঞাসা করে নিলাম এই বাসটা কখন ছাড়বে। বাসটা ছাড়বে 10টা-20 মিনিটে, অর্থাৎ আমার হাতে আছে প্রায় 1 ঘন্টা। এই 1 ঘন্টার মধ্যে আমি যথেষ্ট পরিমাণে ছবি, ভিডিও এবং তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনাদের কেমন লাগছে আমার উপস্থাপনা অবশ্যই জানাবেন। তো চলুন এখন বাস থেকে নামা যাক। বাস থেকে নেমে আমি পুরো জায়গাটা দেখাবো। এই পয়েন্টটার নাম আরিচাল মোনাই। এই শব্দটির ইংরেজি অর্থ হলো এরোশন পয়েন্ট অর্থাৎ ক্ষয়প্রাপ্ত অংশ। সীতামাকে উদ্ধারের জন্য ভগবান শ্রী রামচন্দ্র তার বানর সেনাদেরকে নিয়ে এখান থেকে রাম সেতু নির্মাণ করেছিলেন। মার্কো পোলোর বিবরণ অনুযায়ী এই জায়গা থেকে ব্যবসা বাণিজ্যের কাজও এক সময় নাকি চলতো। এখান থেকে শ্রীলঙ্কার জাফনা দ্বীপ মাত্র 18 কিলোমিটার। বাস নম্বরটা নোট করে নিন 2A। এই বাসেই আপনারা রামেশ্বরমের অগ্নিতীর্থমে ফিরে যাবেন। ধনুষকোটি পৌঁছে আপনারা দেখবেন অনেকেই এখানে বালির তৈরি শিবলিঙ্গ বানাচ্ছেন। আসলে মা সীতা শিবলিঙ্গ যখন বানিয়েছিলেন তখন বালি ব্যবহার করেছিলেন। কৈলাস পর্বত থেকে হনুমানজি শিবলিঙ্গ আনতে দেরি করেছিলেন, তখন এই বালির তৈরি শিবলিঙ্গই শ্রীরামচন্দ্র, সীতামা এবং লক্ষ্মণ পুজো করেছিলেন। সকাল সকাল আপনারা আরিচাল মোনাইতে এসে দারুণ একটা ওয়েদার পেয়ে যাবেন আর এখানে সমুদ্রের এমন সুন্দর রূপ দেখে ফিরে যাবেন ধনুষকোটি ওয়াচ টাওয়ারের দিকে। এখানে দেখুন গাড়িগুলো দাঁড়িয়ে আছে। আমি ওয়াচ টাওয়ারে ফিরে যাওয়ার জন্য একটা অটো নিয়েছিলাম। অটোওয়ালার সাথে দরদাম করে উনি আমাকে বললেন যে 100 টাকা নেবেন।
আর এই যে বাসটা আপনারা দেখছেন, এই বাসটাই একটু পরে রামেশ্বরম শহরে ফিরে যাবে, যেটা আমি ওই যে ওয়াচ টাওয়ার আছে, ওয়াচ টাওয়ারের সামনে ওই বাসেই চেপে যাব। চলুন এখন ওয়াচ টাওয়ারের দিকে যাওয়া যাক। এত কম খরচে ঘোরার প্ল্যান আপনাদেরকে দিচ্ছি, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা সব থেকে কম খরচে দক্ষিণ ভারত ভ্রমণ করতে চান, তাদের সাথে আমার এই চ্যানেলটিকে এবং আমার এই ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না। সামনে দেখুন ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ারে এন্ট্রি ফি মাত্র 10 টাকা। এই ওয়াচ টাওয়ারের উপরে উঠলে আপনারা দারুণ সুন্দর 360 ডিগ্রি ভিউ এই এলাকার পেয়ে যাবেন। আমি বেশ কয়েকটি ছবি আপনাদের সামনে তুলে ধরব। ওয়াচ টাওয়ারের উপরে ওঠার পরে আপনারা এমন সুন্দর দৃশ্য দেখতে পাবেন, তাই অবশ্যই ওয়াচ টাওয়ারের উপরে যেন ওঠা হয়। ওয়াচ টাওয়ার থেকে নামার পরে আপনাদেরকে দেখে নিতে হবে ভগ্নদশাপ্রাপ্ত ধনুষকোটি গ্রাম। 1964 সালের আগে ধনুষকোটিতে অনেক লোকের বসবাস ছিল। ডিসেম্বর মাসে একটি সাইক্লোন হয়। চেন্নাই থেকে আগত বোট এক্সপ্রেস সেই সময় এখানে যে ওই যে রেল স্টেশন দেখতে পাচ্ছেন, যেটা ভগ্নদশাপ্রাপ্ত, ওখানে দাঁড়িয়েছিল। সেই সাইক্লোনে গ্রামবাসীরা এবং সম্পূর্ণ ট্রেনটি উড়ে যায়। এখানে আগে বাজার, পোস্ট অফিস, রেল লাইন সব কিছুই ছিল, কিন্তু যা কালের গহরে তলিয়ে গিয়েছে। সাইক্লোনের প্রভাবে এই যে সম্পূর্ণ ধনুষকোটি গ্রামটি ধ্বংসপ্রাপ্ত হয়েছে। এই জায়গায় বর্তমানে কিছু জেলে ভাইরা তাদের কাজের জন্য আসেন, ছাড়া এখানে মাছ বিক্রি হয় দোকানগুলোতে। এইভাবে অটোতে এবং বাসে আমার ধনুষকোটি ভ্রমণটা সম্পূর্ণ হয়েছিল। এরপরে আমি আবার বাস পেয়ে যাই, সেই বাসে আমি এখন যাব বিভীষণ মন্দির। ধনুষকোটি দেখে নেওয়ার পরে আমি বিভীষণ মন্দির এবং প্রয়াত রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের বাড়ি এবং সীতাতীর্থম, লক্ষণ তীর্থম, রামাতীর্থম ও অন্যান্য মন্দিরগুলো দেখেছিলাম, যেটা আমি পরের পর্বে দেখাবো। এছাড়া পরের পর্বে রামেশ্বরমের গোস্বামী মঠ, শ্রীরাম রেসিডেন্সি, হোটেল সুপ্রিম, এছাড়া হোটেল অক্ষয়ের ভিডিও আমি পরের পর্বে আপনাদের সামনে উপস্থাপিত করব। শ্রীরাম রেসিডেন্সিতে আমি নিজে ছিলাম, শ্রবণ ভবনে আমি নিজে লাঞ্চ ডিনার সেরেছিলাম। এছাড়া আপনারা এই গোস্বামী ট্রাস্টে উঠতে পারেন, এখানে খুব কম খরচে থাকা যায়, এদের ওয়েবসাইটেও আপনি ভিজিট করতে পারেন। এছাড়া হোটেল অক্ষয় এবং হোটেল গুরু গ্র্যান্ড, এই গুরু গ্র্যান্ড হোটেলটি রামানাথ স্বামী মন্দিরের একদম সামনে অবস্থিত। আমি এটাও আপনাদেরকে পরের পর্বে দেখাবো। ভারত শাসন সঙ্গে পৌঁছানোর পরে আমি এই কাগজটি সংগ্রহ করেছিলাম। আপনারা এই পয়েন্টগুলো অটো ভাড়া করেও ঘুরে নিতে পারেন। আর যে ফেরি সার্ভিসটা নিয়েছিলাম তার টিকিট হলো এটা শিবা বোটিং, 100 টাকা টিকিট। আর এটা হলো আমি 55 টাকায় মাদুরাই থেকে রামানাথাপুরম পৌঁছেছিলাম। আপনারা এটার একটা স্ক্রিনশট নিয়ে নিন, তাহলে আপনারা সরাসরি ফোন করেও এখানে কথা বলতে পারবেন। প্রত্যেকটি হোটেলের গুগল ম্যাপ লোকেশন এবং ফোন নম্বর আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে উল্লেখ করে দিলাম। চলুন রামেশ্বরম ভ্রমণের ম্যাপটা আপনাদেরকে বুঝিয়ে দিই। ম্যাপটা বোঝানোর পরে আপনাদেরকে রামেশ্বরমের ভ্রমণের খরচের বিবরণটাও দেব। প্রথমে ম্যাপটা বুঝিয়ে দিই। আপনারা এখানে পম্বন ব্রিজ পার করে পৌঁছে যাচ্ছেন বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ডে নামার পরে এখানে সীতাতীর্থম, লক্ষণ তীর্থম, রামাতীর্থমের পাশাপাশি এখানে হোটেল নিতে পারেন। যাওয়ার পথে বাম হাতে ভারত শাসন সংঘে উঠতে পারেন। এছাড়া আপনারা পুলিশ স্টেশন পার করে যখন এই যে মন্দিরের সামনে আসবেন, এখানেও অনেক হোটেল আছে। এখানে আছে শ্রবণ ভবন, এখানে থাকা খাওয়া দাওয়ার দারুণ ব্যবস্থা আছে। এখানে ওয়েস্ট গেট, ইস্ট গেট, নর্থ গেট, সাউথ গেট। এখানে আপনারা সমুদ্রের তীরটা দেখতে পাবেন, মন্দিরের সামনেই অবস্থিত। এটা হলো অগ্নিতীর্থম। অগ্নিতীর্থমের পাশেই বাস স্ট্যান্ড অবস্থিত, যেখান থেকে আপনারা ধনুষকোটি যাওয়ার বাস পাবেন। আর এখানে এটা হলো শিবা বোট রাইড। আর পরের দিন, দ্বিতীয় দিন সকালবেলায় আপনারা এখানকার এই হোটেলগুলো থেকে এই অগ্নিতীর্থম বাস স্ট্যান্ডে চলে আসবেন। অগ্নিতীর্থম বাস স্ট্যান্ড থেকে এই পথ ধরে আপনারা সোজা চলে আসবেন ধনুষকোটি। ধনুষকোটিতে প্রথমে আপনারা এই লাস্ট পয়েন্টটা দেখবেন। লাস্ট পয়েন্ট দেখার পরে মাত্র 10 টাকা দিয়ে লাইট হাউসের উপরে উঠবেন। লাইট হাউসের উপরে উঠে আপনারা আবারও বাসে ফিরে আসবেন। এখানে এই পয়েন্টে এসে বিভীষণের মন্দিরটা দেখে নেবেন। এটা আমি পরের পর্বে আপনাদেরকে দেখাবো। বিভীষণের মন্দির দেখে নেওয়ার পরে আপনারা ফিরে যাবেন এখানে এপিজে আব্দুল কালামের বাড়িটা দেখবেন। প্রয়াত রাষ্ট্রপতির বাড়ি দেখে নেওয়ার পরে আপনারা রামাতীর্থম, সীতাতীর্থম দেখে এখানকার যে হোটেলগুলোতে উঠছেন বা ভারত শাসন সঙ্গে যে আছেন, এখান থেকে আপনারা আপনাদের লাগেজ নিয়ে চলে আসবেন বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ডে এসে আপনারা আবার এই রেল সেতু বা সড়ক সেতু, যখন রেল চালু হয়ে যাবে তখন রেলে যাবেন। আর এখানে এখন সড়ক সেতুটাই চালু আছে। সড়ক সেতু পার করে আপনারা পৌঁছে যাবেন রামানাথাপুরমের দিকে। রামানাথাপুরম থেকে আপনারা কন্যাকুমারীর ট্রেন ধরবেন। আর এটার আপনারা ছবি তুলে রাখতে পারেন।
এটা ওয়েস্ট গেট, ইস্ট গেট, নর্থ গেট। এই নর্থ গেটে আপনারা 22 কুণ্ড স্নান করার জন্য নর্থ গেট দিয়েই প্রবেশ করবেন। আর অগ্নিতীর্থমে এখানেও আপনারা সমুদ্রে স্নান করতে পারেন। অগ্নিতীর্থম বাস স্ট্যান্ড এটা, আর এই বাস স্ট্যান্ড থেকেই আপনারা এদিকে যেতে পারবেন, এই দিকে যেতে পারবেন। আর এটা হলো শ্রবণভবন হোটেলটা। দেখুন, একটা ভ্রমণ ভিডিও বানানোর জন্য অনেক খাটতে হয়। আমি স্ট্যান্ডে বসিয়েই এইভাবে নিজের শ্যুট করেছিলাম। আপনারা সরাসরি আমার সাথে কানেক্টেড হতে চাইলে এবং এরকম ছোট ছোট ক্লিপিংস ভিডিও দেখার জন্য আপনারা আমাকে ইনস্টাগ্রামে এবং আমার ফেসবুক পেজটিকে ফলো করতে পারেন। চলুন এরপরে খরচের তথ্যটা আপনাদেরকে বুঝিয়ে দিই। রামেশ্বরম ভ্রমণ খরচ বিবরণ। মাদুরাই থেকে ট্রেন পথে রামানাথাপুরম, রামানাথাপুরম থেকে বাস পথে রামেশ্বরম, রামেশ্বরমে যেদিনকে আপনারা পৌঁছচ্ছেন সেদিনকে লাঞ্চ ছাড়ছেন শ্রবণভবনে। তারপরে আপনারা 22টা কুণ্ডে স্নান করে নেবেন। এখানে হোটেল স্টে মোটামুটি 1500 থেকে 1200 টাকার মধ্যে রুম পেয়ে যাবেন। আপনারা যদি দুজন থাকেন 600 থেকে 700 এক একজনের ভাড়া পড়ছে। এই সমস্তগুলো যোগ করলে আপনাদের টোটাল খরচ হচ্ছে 1325 টাকা। ডে 2 খরচটা বলে দিই। অগ্নিতীর্থম থেকে পাবলিক ট্রান্সপোর্ট বাসে আমি পৌঁছে গিয়েছিলাম ধনুষকোটি থেকে অটোয় ফিরে এসেছিলাম। ওদিকে ওটা হলো লাইট হাউস থেকে আমি বিভীষণ তীর্থম আবার বাসে এসেছিলাম। বিভীষণ তীর্থম দেখে নেওয়ার পরে এপিজে আব্দুল কালামের বাড়ি আমি একটা অটো পেয়ে গিয়েছিলাম। 50 টাকা অটোওয়ালা নিয়েছিল। বাই ওয়াক আপনারা হেঁটে হেঁটেই সীতা তীর্থম, লক্ষণ তীর্থম, রামা তীর্থম দেখে নিতে পারেন। বা আপনারা যদি দুজন থাকেন 300 টাকা হলে আপনারা পার পার্সন 150 টাকা করে খরচ পড়ছে। এরপরে আপনারা 50 টাকা অটো নিয়ে কালাম মেমোরিয়াল চলে যেতে পারেন। লাঞ্চে আপনাদের 150 টাকা খরচ হবে। কালাম মেমোরিয়াল থেকে বাস স্ট্যান্ড আসতে 20 টাকা। রামেশ্বরম বাস স্ট্যান্ড থেকে আপনারা রামানাথাপুরম পৌঁছে যাবেন মাত্র 45 টাকায়। ডিনারটা সেরে নেবেন। রামানাথাপুরম থেকে আপনারা কন্যাকুমারীর দিকেও যেতে পারেন, মাদুরাইয়ের দিকেও যেতে পারেন, এছাড়া চেন্নাইয়ের দিকেও যেতে পারেন। টোটাল এখানে খরচ হয়েছে 655 টাকা। এই ডে 1 এটার আপনারা স্ক্রিনশট নিয়ে নিন, ডে 2 এটার আপনারা স্ক্রিনশট নিয়ে নিন। টোটাল খরচ হয়েছে রামেশ্বরম ভ্রমণে 1980 টাকা। আগামী দিনে আমি মাদুরাই, রামেশ্বরম, কন্যাকুমারী আপনাদেরকে গ্রুপ ট্যুরে নিয়ে যাওয়ার প্ল্যান করব। আপনারা আগ্রহী থাকলে আমাকে ইনস্টাগ্রামে এবং আমার ফেসবুক পেজটিকে ফলো করতে পারেন। আমার আজকের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কোনো কিছু জানতে হলে কমেন্ট করবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যারা আমার চ্যানেল নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানতা অবলম্বন করে ভ্রমণ করুন। রঘুপতি রাঘব রাজারাম, সীতারাম সীতারাম। হর হর মহাদেব, দুর্গা দুর্গা।